রহমতুল্লাহ। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমাদের নিয়মিত অনুষ্ঠান অপশন হেলথ আওয়ার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আছি বরাবর মধ্যে আপনাদের সাথে নাজমুল হোসেন বিপ্লব। থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই হেলথ আওয়ার অনুষ্ঠানে আমরা নিয়মিত বিভিন্ন চিকিৎসকের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য। আমরা চাই অপশন ই হেলথের সুবাদে চিকিৎসা সেবাটা আপনাদের দুর্বল পৌঁছে যায়। তো দর্শক, পরিচিত না, আমরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যক্ষ্মা কি ও কেন এবং কিভাবে, এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, কথা না বাড়িয়ে চুপ পরিচিত হয়ে নিয়ে আজকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর এমডি মশিউর রহমান সুজন। স্যার একজন চেস্ট স্পেশালিস্ট, তার দায়িত্বরত আছেন এনআইডিসিএচ, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজ অফ দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, কেমন আছেন আপনি? স্যার, আপনার কথাটা মনে হয় শোনা যাচ্ছে না। আহ, স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার মাইকটা আনমিউট করতে হবে স্যার। মিউট হয়ে আছে স্যার। স্যার, আপনার মাইকের যে অপশনটা আছে, স্যার মাইকের এখানে মনে আনমিউট করা লাগবে। একটু কাইন্ডলি কি স্যার দেখেন, দেখবেন স্যার। এই জায়গায়। হ্যাঁ, হ্যাঁ এবার স্যার, ঠিক আছে। এখন শুনতে জি পাচ্ছেন? স্যার, জি স্যার, শোনা এই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিয় কে দর্শক, যেন না, আসলে টেকনিক্যাল একটু প্রবলেমের কারণে আমরা আসলে দুঃখিত আপনাদের কাছে। গজের ভিতর স্যার, থেকে লাগায় যেটা রাখো। বলছিলাম, স্যার আপনি কেমন আছেন স্যার? জি, ভালো আছি। ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু যক্ষ্মা কি, কেন এবং কিভাবে। আপনি অবশ্যই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের কাছে জানতে চাই যে আসলে যক্ষ্মা বাংলাদেশের আসলে একটা আসলে অনেক বড় একটা সমস্যা। যক্ষ্মার কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও হাজার হাজার মানুষ মারা যায়। 2018 সালের একটা গবেষণা বলছে যে আসলে সারা বিশ্বে প্রায় 1 কোটির মতো মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়, এবং বাংলাদেশে প্রায় 15 লাখের মতো মানুষ যক্ষ্মা আক্রান্ত, এবং এর অধিকাংশ মানুষই যক্ষ্মাতে মারা যায়। তো স্যার, এই যে যক্ষ্মা, আসলে আমরা এত বেশি কনসার্ন যক্ষ্মা নিয়ে যে যক্ষ্মার কারণে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তো আমরা যদি দর্শকদের উদ্দেশ্যে প্রথমে জানতে চাই যে আসলে আপনার কাছ থেকে যে যক্ষ্মা কি, এবং আসলে এই যক্ষ্মা হলে আসলে কি হয়, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে এবং সহজ করে বুঝিয়ে বলতেন। আচ্ছা, যক্ষা আসলে একটা ব্যাকটেরিয়া বা যেটা আমরা জীবাণু বলি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা গঠিত একটা রোগ যক্ষা, বা আমরা মেডিকেল টার্মে যেটাকে বলি টিবি বা টিউবারকুলোসিস। এই যক্ষা মেইনলি আমাদের ফুসফুস বা লাংস এফেক্ট করে। এছাড়াও শরীরের অন্যান্য অঙ্গ ইফেক্ট করতে পারে। সহজ বাংলায় যদি আমরা বলতে পারি, তাহলে বলতে পারবো যে যক্ষা হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা সংগঠিত একটা রোগ, যার প্রধান লক্ষণ প্রকাশ পায় ফুসফুসে। তবে ফুসফুস ছাড়াও শরীরের আরো অন্যান্য অংশ যক্ষা হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। তাহলে আমরা যেটা বুঝছি যে এটা আসলে একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, যেটা আপনি যেটা বলছিলেন ব্যাকটেরিয়া জনিত মাইক্রোব্যাকটেরিয়াম রোগ। টিউবারকুলোসিস দ্বারা। তো আমরা এটা খুব সংক্ষেপে টিবি নামেও জেনে থাকি। স্যার, আপনি যেটা বলছিলেন লক্ষণ, স্যার এটা আসলে, তো যক্ষ্মা যদি হয় তাহলে আসলে কি কি লক্ষণ আসলে সাধারণত রোগীরা বুঝতে পারে যে আসলে আমার শরীরে যক্ষ্মা আক্রান্ত হয়েছে, বা যক্ষ্মার লক্ষণগুলো কি? যক্ষার সবচেয়ে কমন যে সাইট এটি হলো আমাদের ফুসফুস বা লাংস, যেটাকে আমরা বলি পালমোনারি টিউবারকুলোসিস। ফুসফুসে যক্ষার প্রধান যে লক্ষণ সেটা হলো রোগীর জ্বর আসতে পারে। জ্বরটা সাধারণত অল্প জ্বর আসে, সন্ধ্যার দিকে জ্বর আসে। সাধারণত কাঁপুনি দিয়ে জ্বর আসে, ছাড়ার সময় ঘাম দিয়ে ছাড়ে। তারপরের যে লক্ষণ সেটা হলো কাশি। রোগীদের প্রথমে শুকনো কাশি থাকতে পারে, তারপর কাশির সাথে কফ আসতে পারে।
তাছাড়াও যখন যক্ষ্মাটা একটু বেশি তীব্রতর হয়ে যায় তখন কাশির সাথে রক্ত আসতে পারে। এছাড়াও কিছু সাধারণ উপসর্গ থাকতে পারে, যেমন রোগীর ওজন কমে যেতে পারে, রোগীর খাবার রুচি কমে যেতে পারে। সাধারণত এই লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে দেখা দেয় যে ফুসফুসে যক্ষ্মার ক্ষেত্রে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যক্ষা কি, কেন এবং কিভাবে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের নাম এবং বয়সটা লিখে, অবশ্যই আপনাদের ওজনটা লিখে আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি রাখুন। অবশ্যই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। স্যার, এরপরে আমরা আসলে যে জিনিসটা জানবো, আমরা জানি যে যক্ষ্মাকে আসলে একটা সময় রাজক্ষয় বলা হতো। তো এই ক্ষয় বলতে আসলে যেটা আমরা জেনেছি যে আসলে মানুষের শরীরের ওজন অনেক কমে যায়। তো আহ আমার আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে এই যে সাধারণ মানুষ যারা হচ্ছে কতদিন কাশি হলে তারা আসলে বুঝবে যে তারা আসলে যক্ষ্মায় আক্রান্ত, বা তারা কিভাবে বুঝবে যে তাদের আসলে যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন তারা? সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় বলা হয়, একটি কাশি যদি 3 সপ্তাহের বেশি থাকে এবং আচ্ছা। সাধারণ কোনো অ্যান্টিবায়োটিক বা ব্রড স্পেকট্রাম কোনো অ্যান্টিবায়োটিকে যদি কাশিটা উপশম না হয় এবং রোগীর যদি জ্বর থাকে, তখনই কিন্তু যক্ষ্মার লক্ষণ আছে বলে আমাদের সাসপেক্ট করতে হবে বা সন্দেহ করতে হবে। এবং একটা মানে জাতীয় পর্যায়ে এনটিবি বা ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রামের একটা যে প্রচারণায় আছে, যেই কাশি যদি 3 সপ্তাহের বেশি পারসিস্ট করে বা 3 সপ্তাহে একটা কাশি ভালো না হয়, তখনই তুমি যক্ষ্মার জন্য কফ পরীক্ষা করাও। দ্যাট মিনস প্রথমেই যদি 3 সপ্তাহের অধিক কোনো কাশি থাকে, তখনই সেই রোগীর পালমোনারি টিউবারকুলোসিস বা ফুসফুসে যক্ষ্মা হয়েছে কিনা এটা আমাদের প্রথমে সন্দেহ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যক্ষ্মা কি, কেন এবং কিভাবে, এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর এমডি মশিউর রহমান সুজন। স্যার একজন বক্ষব্যাধি স্পেশালিস্ট এবং স্যার দায়িত্বরত আছেন এনআইডিসিএচ এর। স্যার, আমরা যেটা জেনেছি যে স্যার অনুন্নত দেশগুলো বা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত যক্ষ্মার প্রাদুর্ভাবটা অনেক বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে বাংলাদেশ, আমরা একটি উন্নয়নশীল দেশের পথে আগাচ্ছি। তো আমার প্রশ্ন আপনার কাছে যে অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশগুলোতে যক্ষ্মার প্রাদুর্ভাব কেন এত বেশি, আর বাংলাদেশের আসলে এখন বর্তমান পরিস্থিতি কি? আপনারা যেহেতু আসলে যক্ষ্মা নিয়ে গবেষণা করেন, যক্ষ্মা নিয়ে আম, নিয়মিত রুগী দেখেন, সেক্ষেত্রে আপনার কাছে আমার এই প্রশ্নটা। আমাদের দেশে যক্ষ্মাকে আমরা একটা এন্ডেমিক ডিজিজ বলতে পারি, মানে ডিজিজটার প্রাদুর্ভাব বা রোগটার প্রাদুর্ভাব অনেক বেশি। কোনো নির্দিষ্ট অঞ্চলে যখন একটা ডিজিজ খুব কমন বা অনেক বেশি মাত্রায় হয় তখন আমরা এটা এন্ডেমিক বলি। যক্ষ্মাকে আমরা জি। একটা এন্ডেমিক ডিজিজ বলতে পারি। আর যক্ষ্মা সাধারণত দরিদ্র বা উন্নয়নশীল বা পুর কান্ট্রিগুলোতে বেশি হয়, কারণ যক্ষ্মার সাথে প্রভার্টি বা দারিদ্রতার একটা মানে নিবিড় সম্পর্ক আছে। সাধারণত প্রভার্টি, মেল নিউট্রিশন, অপুষ্টি, যেসব রোগীরা অপুষ্টিতে ভুগে তাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এবং ওই রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম তাদের আমরা বলি ইমিউনো কম্প্রোমাইজড। এই ইমিউনো কম্প্রোমাইজ পার্সন বা রোগীদের ক্ষেত্রে কিন্তু যক্ষ্মার জীবাণুটা অতি সহজে তাদের অ্যাটাক করে বা আক্রমণ করে। জীবাণুটা অতি সহজে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকে তারপর সেখানে যক্ষ্মার সৃষ্টি করতে পারে। দ্যাট মিনস যেসব দেশ উন্নয়নশীল বা দরিদ্রতম দেশ, যেখানে অধিক সংখ্যক মানুষ অপুষ্টিতে ভুগে বা যেখানে অনেক লোক একসাথে থাকে, বা যে যে রকম কোনো বস্তি এরিয়া বা কোনো কারাগার, স্লাম এরিয়া, বা যেখানে গ্যাদারিং বেশি, অনেক লোক অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, স্যাঁতসেঁতে পরিবেশে থাকে, প্রপার ভেন্টিলেশন বা আলো বাতাস যেখানে চলাচলের সুবিধা কম, ওই সব জায়গায় কিন্তু যক্ষ্মার জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা বলি যে উন্নয়নশীল দেশগুলোতে বিশেষ করে মেইনলি অপুষ্টির কারণে এই যক্ষ্মাটা কিন্তু এই টাইপ পোর পিপলদের ক্ষেত্রে বেশি হয়। অসংখ্য ধন্যবাদ। তো সেক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা আমার ছিল যে বাংলাদেশের আসলে এখন বর্তমান পরিস্থিতিটা কি? এখন আসলে আমরা একটা সময় যেটা জানতাম যে বাংলাদেশে অনেক বেশি পরিমাণ মানুষ টিবিতে আক্রান্ত হতো এবং মারা যেত। তো বর্তমান প্রেক্ষাপটটা আসলে কি বলছে যে আসলে আমাদের দেশে এই রোগী যদিও এখন খুব বেশি দেখা আমাদের যায় না। জি। আমাদের দেশে যদিও টিবি আমরা এন্ডেমিক বলছি, তবে আমাদের দেশে জাতীয় পর্যায়ে যেই প্রোগ্রামটা আছে, যেমন এনটিবি, ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রাম, এটা কিন্তু একটা জি। সাকসেসফুল প্রোগ্রাম। কারণ অতি আচ্ছা। সহজে আমরা যক্ষ্মা নির্ণয় করতে পারি। একদম প্রত্যন্ত অঞ্চলে থানা হেলথ কমপ্লেক্সও আমাদের যে যক্ষ্মার সহজতর যে পরীক্ষা, আমরা স্পুটাম পরে এফবি স্যাম্পল বলি, স্পুটামের বা কফের 2টা পরীক্ষা, রুগী যাওয়ার সাথে সাথে একটা স্যাম্পল দেওয়া হয় এবং পরের দিন সকালে
খালি পেটের আরেকটা স্যাম্পল দেওয়া হয়। এটা একদম পেরিফেরি বা হেলথ কমপ্লেক্স লেভেল পর্যন্ত এই পরীক্ষাটা করা হয়। এই জন্য আমাদের যে এনটিবি প্রোগ্রাম আছে এটা আমি মনে করি ওয়ান অফ দা সাকসেসফুল প্রোগ্রাম ইন বাংলাদেশ। এনটিবি প্রোগ্রাম টিকা জাতীয় টিকাদান কর্মসূচি যেরকম একটা ভালো, ইপিআই যেরকম একটা সাকসেসফুল প্রোগ্রাম, এনটিবিও কিন্তু অনেক সাকসেসফুল আমি মনে করি। এনটিবির মাধ্যমে অতি সহজে আমরা যক্ষা রোগ নির্ণয় করতে পারি। যে কফে কফে আমরা এএফবি বা যক্ষার জীবাণু স্মেয়ার পরীক্ষার মাধ্যমে, এছাড়াও চেস্ট এক্সরে বা বুকের এক্সরে করে অতি সহজে আমরা যক্ষা নির্ণয় করতে পারি। এখন আগে যেভাবে বলা হতো যে যক্ষা হলে রক্ষা নাই, এই কথা আসলে এখন কোনো ভিত্তি নাই। অতি সহজেই কিন্তু আমরা যক্ষা নির্ণয় করতে পারি, এবং যক্ষা রোগের যে চিকিৎসা 6 মাস বা বিভিন্ন মেয়াদি চিকিৎসা আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, সবকিছু কিন্তু সম্পূর্ণভাবে সরকারিভাবে ফ্রি, বিনা পয়সায় রুগীদের আপনারা এই চিকিৎসা আমরা দিয়ে থাকি। এবং যে যক্ষার যে পরীক্ষা নিরীক্ষা এগুলো কিন্তু বিভিন্ন সরকারি হাসপাতালে ফ্রি হয়ে থাকে। তারপরে যদিও যক্ষা এখন অনেক কমন আমাদের দেশে, প্রায় আমরা টিবি রোগী বা যক্ষা রোগী পেয়ে থাকি, তবে এর চিকিৎসা এখন আগের চেয়ে অনেক সহজলভ্য, এবং এই রোগে মর্টালিটি বা মৃত্যু হার খুবই কম। এবং এইসব ক্ষেত্রে যক্ষা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা পার্শ্ববর্তী যেমন ইন্ডিয়া থেকে আমরা অনেক সাকসেস, আমাদের সাকসেস অনেক বেশি। আমাদের যে এনটিবি প্রোগ্রাম আমরা মনে করি স্ট্রং একটা প্রোগ্রাম আমাদের দেশে। ধন্যবাদ। অবশ্যই স্যার, এটার জন্য সরকারের কাছে আসলে সাধারণ মানুষ অনেক বেশি কৃতজ্ঞ যে আসলে এই ধরনের একটা প্রোগ্রাম সরকার চালু করেছে, দেখে আসলে বাংলাদেশ থেকে এই যক্ষ্মার মতো একটা ভয়াবহ রোগ অনেকটাই কমে গিয়েছে। স্যার, আপনি যেটা বলছিলেন আসলে যক্ষ্মা নিয়ে তো অনেক মানুষের মধ্যে কনফিউশন থাকে, যেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন পালমোনারি টিউবারকুলোসিস, যেটা আসলে ফুসফুসে হয়ে থাকে। এছাড়াও ফুসফুসে। শরীরের অন্যান্য, জি স্যার, জি স্যার, শরীরের অন্য কোনো জায়গায় কি আসলে টিউবারকুলোসিস হতে পারে কিনা, বা এই 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 অন্যান্য জায়গায় যদি টিউবারকুলোসিস হয় সেক্ষেত্রে কি আসলে আপনি যেটা বলছিলেন যে 3 সপ্তাহ ধরে কাশি হতে পারে, তো অন্যান্য জায়গায় যদি আসলে কোনো ধরনের টিউবারকুলোসিস হয় সেটা কি ধরনের হতে পারে, আর ওই যক্ষ্মার আসলে লক্ষণগুলো কি কি, যদি আমাদের সাধারণ দর্শকের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, ফুসফুস ছাড়াও শরীরের অন্যান্য অংশ যক্ষা রোগ হতে পারে। যেমন আমাদের মস্তিষ্কে হতে পারে, ব্রেনে হতে পারে, চোখে হতে পারে, হার্টে হতে পারে। তারপর আপনার আমাদের খাদ্যনালী জিআইটি যেটা বলি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, যেমন ক্ষুদ্রান্ত বৃহদান্ত হতে পারে। তারপর হাড়ে হতে পারে, ফুসফুসে, মস্তিষ্কের পর্দায় হতে পারে যেটাকে বলে মেনিনজাইটিস। শুধুমাত্র আমরা জি, স্কেলেটাল মাসেল যেটা বলি ঐচ্ছিক পেশি, জি, স্কেলেটাল মাসেল আমাদের হাত পায়ে যেই মাসেল গুলাকে আমরা ইচ্ছা অনুযায়ী নড়াতে পারি, স্কেলেটাল মাসেল, স্কেলেটাল মাসেল ছাড়া শরীরের যে কোনো অংশে আপনার যক্ষা হতে পারে। এবং ওই ক্ষেত্রে এটাকে আমরা বলি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস এর সিমটম গুলো নির্ভর করে, ডিপেন্ডস অন সাইট অফ ইনভলভমেন্ট। যেমন চোখে যদি হয় তাহলে রুগীরা চোখে ঝাপসা দেখবে, চোখে কম দেখবে। ব্রেনে যদি হয় সাধারণত সাধারণত রুগীদের জ্বর হয়, খিঁচুনি হতে পারে, অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে। তারপর আপনার যদি ইনটেস্টাইনে হয় তাহলে রুগীদের জ্বর আসতে পারে, পাতলা পায়খানা হইতে পারে, আবার এই আবার পেট ফুলে যেতে পারে, আবার কোষ্ঠকাঠিন্য হতে পারে। বনে যদি হয়, হাড্ডিতে যদি হয় তাহলে আপনার বোন পেইন হতে পারে, আবার যে কোনো একটা হাড্ডি বা হাড়ের অংশ ফুলে যেতে পারে। জয়েন্টে যদি হয় তাহলে জয়েন্ট ফুলে যেতে পারে। তার মানে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস এর ক্ষেত্রে আমরা সাইট অফ ইনভলভমেন্ট, যে সাইটটা ইনভলভ হয় সেই অ্যাকর্ডিং টু সাইট অফ ইনভলভমেন্ট তার লক্ষণগুলো প্রকাশ পায়। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে এত সুন্দর করে সহজ করে বলার জন্য। স্যার, আমরা কি একটা প্রশ্ন নিব স্যার? জি। স্যার, জি। স্যার, আমাদের একজন দর্শক হাসান আল মামুন, তিনি লিখেছেন, স্যার আপনাকে সালাম দিয়েছেন। স্যার, তিনি লিখেছেন আমার আম্মার তার বয়স হচ্ছে 54 বছর, দীর্ঘদিন ধরে অ্যাজমা, যক্ষাও হয়েছিল, মাইগ্রেন, প্রেশার, হার্ট ক্ষয়ের রোগ আছে। আগামীকাল ওনার করোনা ভ্যাকসিনে ডেট পড়েছে, তো উনি কি ভ্যাকসিন নিতে পারবেন কিনা আপনার কাছে জানতে জি, চেয়েছি। উনি ভ্যাকসিন নিতে পারবেন, ভ্যাকসিন নিতে পারবেন, কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, ভ্যাকসিন নিতে পারবেন। আচ্ছা, দর্শক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্যার, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই। এমডি জি। আব্দুল্লাহ আল মামুন, তিনি লিখেছেন, স্যার আপনাকে সালাম জানিয়েছেন। তিনি 2012 সালের মাঝামাঝি ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রায়গঞ্জ, যেটা সিরাজগঞ্জ থেকে চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন। বর্তমান সময়ে আমার কোনো ঝুঁকি আছে কিনা, করণীয় কি নিয়ে কনসার্ন আপনার কাছে জানতে চেয়েছেন।
একবার যখন যক্ষা হয় তখন আসলে ফুসফুসে কিছু না কিছু ক্ষত সেরে যায়। যেমন আমাদের শরীরের যখন একটা অংশ কেটে যায় তখন শুকিয়ে গেলে একটা ক্ষত চিহ্ন থাকে, এরকম ক্ষত চিহ্ন কিন্তু থাকে। এবং ওইখান থেকে যক্ষা পরবর্তী জটিলতা যেটাকে আমরা বলি পোস্ট টিবি সিকিউইলি, যেমন পোস্ট টিবি ফাইব্রোসিস, ব্রঙ্কিয়েক্টিসিস, এইসব ক্ষেত্রে হতে পারে। এইসব ক্ষেত্রে রোগীদের একটু সাবধানতা থাকতে হবে, যেমন গ্যাদারিং অ্যাভয়েড করতে হবে, কোনো কোলাহলপূর্ণ জায়গায় যাওয়া যাবে না, তারপর ঠান্ডা লাগানো যাবে না। আর ওইসব রোগীর ক্ষেত্রে যদি সবচেয়ে ভালো হয় যে ভ্যাকসিন, যেমন নিউমোনিয়ার ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এই ভ্যাকসিন গুলো যদি নেওয়া থাকে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। আর এখন আমাদের যে ন্যাশনাল যে কোভিড ভ্যাকসিনেশন প্রোগ্রাম, সেই ভ্যাকসিনেশন প্রোগ্রামের ক্ষেত্রে যদি আপনার বয়স 35 বা এর বেশি হয় তাহলে কোভিড ভ্যাকসিনেশন নিয়ে থাকলে আপনার জন্য এটা সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে। কারণ যক্ষা একবার ফুসফুসে হলে কিন্তু কিছু না কিছু ড্যামেজ হয়, ফুসফুসটা দুর্বল হয়ে যায়, এবং ওইসব রোগীর ক্ষেত্রে করোনা হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। এই জন্য আপনি যদি ইফ ইউ আর মোর দেন 35 ইয়ার্স, যদি 35 বছর উপরে হন, তাহলে আপনার জন্য করোনা ভ্যাকসিন নেওয়া আপনার জন্য সবচেয়ে ভালো হবে। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্যার যেটা বলেছেন, অবশ্যই আপনার যেহেতু একবার যক্ষা হয়েছে তাহলে আপনার একটু পোস্ট টিবির যে কমপ্লিকেশন গুলো থাকে সেগুলোর একটু সম্ভাবনা বেড়ে যায়। তো স্যার যেটা বলেছেন, আপনাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। যে ভ্যাকসিন গুলোর কথা বলেছেন সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই করোনা ভ্যাকসিন নেওয়ার, যদি সে বয়স হয়ে থাকে অবশ্যই চেষ্টা করবেন করোনা ভ্যাকসিন নেওয়ার, এবং ভালো থাকার চেষ্টা করবেন, গ্যাদারিং অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সবসময় সুস্থ থাকার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ। স্যার আমরা যে ব্যাপারটাতে ছিলাম আসলে যে স্যার আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই। জি। ইমদাদুল হক তিনি আপনাকে সালাম জানিয়েছেন। তিনি লিখেছেন, ঢাকার মগবাজার থেকে 10 মাস আগে আমার ঘনিষ্ঠ বন্ধুর বয়স 25, যক্ষা শনাক্ত হয়। গলার বাম পাশে বল আকৃতির একটা চেনের মতো, আগে অনেক বড় ছিল। নিয়মিত ওষুধ খাওয়াতে এখন অনেক ছোট হয়ে গেছে। প্রথম যখন শনাক্ত হয় তখন খুব বেশি অসুস্থ ছিল। ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে অনেকটাই সুস্থ হয়ে যায়। গলায় যে বলার মতো ছিল সেগুলো এখন ছোট হচ্ছে। প্রথম যখন ওষুধ শুরু করি তখন ওজন ছিল 58, এখন 52 কেজি। তো মাঝে শরীরে জ্বর ছিল না, এখন প্রায়ই জ্বর থাকে। তাছাড়া এখন বেশি সমস্যা হচ্ছে, আহ প্রশ্নটা পুরোটা আসে নাই। স্যার যেটা বলছিলেন যে আসলে তার টিবির সমস্যা ছিল এবং ওয়েটটাও ড্রাস্টিক্যালি কমতেছে, যেটা 58 কেজি থেকে 52 কেজিতে নেমে আসছে। তো স্যার এখন আগে জ্বর ছিল না, এখন জ্বর বেশি হচ্ছে। তো আপনার পরামর্শ জানতে চাইছেন। আপনার বন্ধুর যে টিবি, এটাকে আমরা বলি লিম্ফ নোড টিবি অথবা টিউবারকুলার লিম্ফেডেনাইটিস। এটা ওয়ান কাইন্ড অফ এক্সট্রা পালমোনারি টিবি, মানে আমাদের ফুসফুস বহির্ভূত একটা টিবি। এটা আমাদের গলার বিভিন্ন যে বাংলায় যেটাকে বলে লসিকা গ্রন্থি অথবা লিম্ফ নোড, এই লিম্ফ নোড টিউবারকুলোসিস এটা। আর লিম্ফ নোড টিবির ক্ষেত্রে যেই কাজটা আমি সাধারণত যেটা ফলো করি, যে লিম্ফ নোড নর্মাল যক্ষার যেই চিকিৎসা, ফুসফুসের যেই চিকিৎসা, সেটি হলো 6 মাস। আর লিম্ফ নোড টিবির ক্ষেত্রে আমি সাধারণত টিবির চিকিৎসা 1 বছর করে থাকি, এবং প্রথম 2 মাস আমি স্টেরয়েড দিয়ে থাকি। এক্ষেত্রে কিন্তু লিম্ফ নোড গুলো ছোট বা মিশে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। এখন যেহেতু টিবির ওষুধ শুরু করার পর ওজন ওনার কমে যাচ্ছে, যেমন আগে 58 কেজি এখন 52 কেজি হয়েছে, তারপর জ্বর আসছে। এখন জটিল কোনো টিবি কিনা, আরেকটা টিবি টার্ম আমরা ইউজ করি, ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি অথবা এমডিআর টিবি, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনার রোগীর কিছু আরো পরীক্ষা করতে হবে, যেমন কিছু ব্লাড পরীক্ষা, বুকের একটা এক্সরে, তারপর আপনার লিম্ফ নোড থেকে আমরা এফএনইসি করে তার জিন এক্সপার্ট করতে পারি। যেহেতু তার আবার জ্বর আছে, ওজন কমে যাচ্ছে, তার জটিল টিবি, ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হলো কিনা, এটা কিন্তু ওনার এক্সক্লুড করা দরকার। আমি মনে করি ওই পরীক্ষাগুলো করা দরকার। আচ্ছা, প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্যার আমরা তাহলে বলতেই পারি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই তার জন্য এখন জি জি সবচেয়ে জি। উত্তম। আপনি কোনো বক্ষবিধি বিশেষজ্ঞ পরামর্শ নিলে সবচেয়ে ভালো হয়। জি, প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি স্যারের পরামর্শ অনুযায়ী অবশ্যই একজন বক্ষব্যাধি চিকিৎসকের পরামর্শ নেন। অবশ্যই আপনার সুস্থতা কামনা করছি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যক্ষা কি, কেন এবং কিভাবে, এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর মশিউর রহমান সুজন স্যার, একজন চেস্ট স্পেশালিস্ট, দায়িত্বরত আছেন এনআইডিসিএইচ। স্যার আমার একটা প্রশ্ন নিয়ে নিই। সুরেশ চাকমা তিনি লিখেছেন, যক্ষা হার্টে হলে লক্ষণ কি কি হতে পারে স্যার? হার্টে যদি কোনো যক্ষা হতে পারে, আমরা বিভিন্ন জি, ধরনের যক্ষা হার্টে দেখি। যক্ষা হতে পারে। হার্টের যে পর্দা, এটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম। সাধারণত জি, পেরিকার্ডাইটিস হয়, টিউবারকুলার পেরিকার্ডাইটিস বা টিউবারকুলার পেরিকার্ডিয়াল ইফিউশন। দ্যাট মিনস হার্টের চারপাশে যে পর্দা, এই পর্দার মধ্যে পানি জমতে পারে, এটাকে আমরা বলি টিউবারকুলার
পেরিকার্ডিয়াল ইফিউশন, সেই ক্ষেত্রে রোগীর শ্বাসকষ্ট হতে পারে, রোগীর বুক ভারবার লাগতে পারে, রোগীর হাঁটতে গেলে হয়রান লাগতে পারে, তারপর রোগীর জ্বর আসতে পারে। সাধারণত এই লক্ষণগুলো হয় টিউবারকুলার প্রোয়ালিফিশনের ক্ষেত্রে। পেরিকার্ডিয়াল ইফিউশন, যেটাকে আমরা আপনি বলতেছেন যে হার্টের যক্ষা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্যার, আমরা আরেকটা প্রশ্ন নিই। সালাম খান তিনি লিখেছেন, ঠান্ডা দীর্ঘদিন থাকলে কি যক্ষা হতে পারে কিনা। আমরা যেটা বলছিলাম যে আসলে কাশি হলেই নর্মালি আমরা যেটা মনে করি স্যার 3 সপ্তাহের বেশি যদি কাশি হতে পারে হয় তাহলে আমরা যক্ষার টেস্টটা করে থাকি। তো তার প্রশ্ন হচ্ছে ঠান্ডা যদি দীর্ঘদিন থাকে তাহলে কি যক্ষা হতে পারে কিনা। আপনার যেসব রোগীদের ঠান্ডা কাশির সমস্যা আছে, যেটাকে আমরা বলি অ্যাজমা বা শ্বাসকষ্ট রোগ, ওইসব রোগীরা কিন্তু যক্ষাতে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকে। অবশ্যই অ্যাজমা বা সিওপিডি, যে শ্বাসকষ্ট জনিত রোগ, তাদের অ্যাজমা সিওপিডি নিয়মিত কন্ট্রোল থাকতে হবে, নিয়ন্ত্রণে থাকতে হবে। যদি অ্যাজমা সিওপিডি আনকন্ট্রোলড হয়, সেক্ষেত্রে কিন্তু যক্ষা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য অবশ্যই অ্যাজমা সিওপিডি রোগীদের তাদের রোগগুলা বিভিন্ন মেডিকেশন আছে বা খাওয়ার ওষুধ আছে বা ইনহেলার আছে, এগুলোর মাধ্যমে অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে। ঠান্ডা বা ধুলাবালি অ্যাভয়েড করতে হবে, তাহলে যক্ষার ঝুঁকি কমবে। তাহলে তাহলে আমরা দর্শককে অবশ্যই বলতে পারি তিনি আসলে যে ঠান্ডা জনিত সমস্যা ভুগছেন সেই ধরনের সিমটোমেটিক ট্রিটমেন্ট গুলোই অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিবেন। জি। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্যার, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই। আলামিন সরকার তিনি স্যার আপনাকে সালাম জানিয়েছেন। তিনি লিখেছেন, আমার অ্যাজমা সমস্যা আছে, মাঝে মাঝে সালবিউটামল ইনহেলার ব্যবহার করে থাকি, এছাড়া অন্য কোনো মেডিসিন ব্যবহার করা লাগে না। এখন এটা হতে পরিত্রাণের উপায় কি। যিনি বলেছিলেন যে অ্যাজমা সমস্যা আছে এই জন্য আসলে সালবিউটামল ইনহেলারটা ব্যবহার করছেন। অ্যাজমা আসলে একটা, অ্যাজমা ইজ নট এ কিউরেবল ডিজিজ, এটাকে আমরা বলি একটা কন্ট্রোলেবল ডিজিজ। এটা নিয়ন্ত্রণ করতে হবে। যেমন আপনার কিছু অ্যালার্জি আছে, যেমন কোল্ড অ্যালার্জি, ঠান্ডা বা ধুলাবালি, এইসব গেলে অ্যাজমা কিন্তু এক্সাজারবেট করতে পারে, অ্যাজমার উপসর্গ বেড়ে যেতে পারে। এই জন্য ওই যে কোল্ড অ্যালার্জি বা ডাস্ট, এই উম, এই এই রকম যে প্রিসিপিটেটিং ফ্যাক্টর আছে, এগুলা থেকে আপনার দূরে থাকতে হবে। আর আপনার যদি শ্বাসকষ্ট বা কাশি ঘন ঘন হয়, সেক্ষেত্রে শুধুমাত্র সালবোটামল ইনহেলার ইজ নট এনাফ ফর ইউ, এটা আপনার জন্য পরিমিত না। আপনার অবশ্যই স্টেরয়েড গ্রুপের কোনো ইনহেলার নিতে হবে রেগুলার। এছাড়া আপনার সাথে বিভিন্ন ব্রঙ্কোডাইলেটর যেমন থিওফাইলিন বা ডক্সোফাইলিন, তারপর মন্টেলুকাস গ্রুপের ওষুধ নিতে পারেন। যদি ঘন ঘন আপনার অ্যাটাক হয়, তাহলে আপনার অবশ্যই শুধু সালবোটামল ইনহেলার নিলে হবে না, সাথে একটা স্টেরয়েড ইনহেলারও নিতে হবে। কারণ অ্যাজমার মেইন ট্রিটমেন্ট হইলো স্টেরয়েড ইনহেলার। আমরা প্রথমেই বলি যে জিনা গাইডলাইন আমরা সাধারণত ফলো করি। জিনা গাইডলাইনে স্টেপ 1 ট্রিটমেন্টে কিন্তু স্টেরয়েড ইনহেলারের কথা বলা আছে। অতএব আমার মনে হয় যে সালবোটামলের সাথে রেগুলার যদি একটা স্টেরয়েড ইনহেলার নেন, তাহলে আপনার যে অ্যাজমার লক্ষণ আছে এটা কিন্তু অনেক বেশি আপনার কন্ট্রোল থাকবে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। স্যারের যে পরামর্শ দিয়েছেন অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ পরামর্শ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একজন স্যারের পরামর্শটা মেনে চলবেন, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। স্যার, স্যার আমরা এই পরবর্তী প্রশ্নে চলে যাই। শাহাদাত হোসাইন তিনি লিখেছেন, কোনো মায়ের যদি মুখের চোয়ালের নিচে টিবি হয় তাহলে কি সে কি আহ, বাচ্চাকে মায়ের দুধ পান করাতে পারবেন কিনা। হ্যাঁ, পারবে, মায়ের দুধ পান করাতে পারবে। সাধারণত মায়ের দুধ পান করার ক্ষেত্রে যেসব মায়েদের আমরা বলি স্মেয়ার পজিটিভ পিটিবি, মানে ফুসফুসের যক্ষা, এবং যে যক্ষার ক্ষেত্রে মায়ের কফের মধ্যে জীবাণুটা থাকে, সেইটা সাধারণত উচ্চ ঝুঁকিপূর্ণ, খুবই মানে কন্টাজিয়াস বা খুবই সংক্রামক। এইটা যে স্মেয়ার পজিটিভ টিবির ক্ষেত্রে এটা কিন্তু রোগটা ছড়ানোর, অন্যদের ক্ষেত্রে রোগটা ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি থেকে। ওই মারা মাস্ক পরে অবশ্যই বাচ্চাদের বুকের দুধ খাওয়াবে। নাহলে অন্যান্য সাধারণত এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস যদি হয়, মানে ফুসফুস বহির্ভূত যক্ষা যদি হয়, সেক্ষেত্রে মায়েরা বুকের দুধ পান করতে পারে, এতে কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনার জন্য যে পরামর্শ ছিল তাহলে অবশ্যই আপনার সন্তানকে দুধ পান করাতে পারবে, কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে আলোচনা উপস্থিত আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মশিউর রহমান সুজন। আমরা কথা বলছি যক্ষা কি, কেন এবং কিভাবে এই বিষয়ে। তো আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনার নাম এবং বয়সটি লিখে এবং সে সাথে আপনার ওজনটি লিখে আপনার প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে করুন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক
অবশ্যই চেষ্টা করবেন আপনার ফোন আসে। প্রশ্নের যথাযথ উত্তর দিতে। স্যার আমরা যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের যক্ষ্মা নিয়ে এবং এদের লক্ষণগুলো নিয়ে, তো একটা প্রশ্ন আসলে চলেই আসছে যে আসলে যক্ষ্মা যেটা আমরা বলছিলাম, এই যক্ষ্মাটা কি আসলে কোনো ছোঁয়াচে রোগ? বা আমরা যেটা বলি যে যদি কোনো মায়ের গর্ভে সন্তান থাকে, তাহলে কি তার আহ, যে নিউবর্ন বেবি, সেক্ষেত্রে কি এই যক্ষ্মার যেটা ব্যাকটেরিয়া, সেটা কি ট্রান্সমিট হওয়ার কোনো সুযোগ থাকে কিনা? স্যার আমি প্রশ্নটা আবার করছি, আমি যেটা বলছি স্যার, আমাদের যেটা জানার ছিল, যক্ষ্মা কি আসলে কোনো ছোঁয়াচে রোগ? আর কোনো মায়ের যদি তিনি যদি গর্ভবতী থাকেন, তার যদি যক্ষ্মার জীবাণু ধরা পড়ে, শুনতে পাচ্ছি তাহলে না কি তো। তার সন্তানের কি আসলে যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কিনা? শোনা যাচ্ছে না ভাইয়া, শুনতে পাচ্ছি না। আহ স্যার এখন শোনা যাচ্ছে আমাকে? খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, একটু আপনার মোবাইলের ভলিউমটা যদি একটু বাড়িয়ে নেন, আমি আবার বলছি প্রশ্নটা স্যার। যেটা জানার ছিল সেটা, প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে আলোচনায় উপস্থিত আছেন ডক্টর এমডি মশিউর রহমান সুজন স্যার, একজন চেস্ট স্পেশালিস্ট, দায়িত্বরত আছেন এনআইডিসিএইচ এ। আজকে আমরা কথা বলছি যক্ষা কি, কেন এবং কিভাবে, এই বিষয়টা নিয়ে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন আমি থাকে, কি সেক্ষেত্রে ইয়ারফোন আপনারা তুলো তো। আপনাদের নাম বয়সটা লিখে আমাদের কমেন্ট লো, বক্সে অবশ্যই আপনার শুনতে প্রশ্নটি পারতেছি করুন। না কিছু। আমরা আমরা চেষ্টা করব আমাদের শ্রদ্ধাভাজন অতিথি কিছু ডক্টর শুনতে মশিউর পাইতেছি না। রহমান সুজন চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর মোবাইলে দিতে। ডিস্টার্ব স্যার আমাকে করতেছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না ভাই, আমি শুনতে পারতেছি না। দাও তো, এটা কোথায় লাগা? কোন জায়গায় লাগা এটা? এখানে? প্রিয় দর্শক, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা আসলে দুঃখিত। স্যারের ডিভাইসে ত্রুটি থাকার কারণে স্যার আসলে সাউন্ডের প্রবলেম হচ্ছে। আপনারা আসলে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা যেটা বলছিলাম যে যক্ষ্মা কি, কেন এবং কিভাবে, এই বিষয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ স্যারের কাছ থেকে জেনে নিচ্ছি। স্যার হ্যালো। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? বারবার ফোন আসছে। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো। জি স্যার, আমাকে শোনা শোনা যাচ্ছে? প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যক্ষ্মা কি এবং কেন কিভাবে, আপনারা জানেন যে আসলে আমাদের দেশে করোনা একবারে ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা যদি আজকে করোনার সচিত্রটা দেখি একটু, আজকে বাংলাদেশে 220 জন নতুন করে আমরা মৃত্যু হয়েছে। এই নিয়ে আমাদের মৃত্যুর সংখ্যা হ্যালো। হয়েছে প্রায় 16,639 জন। আর নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় তেরো হ্যালো হাজার সাতশো আটষট্টি জন। আহ, স্যার আমাকে ভাই, শুনতে এখন পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি আসলে কানেকশনে ছিলাম না। ইটস ওকে স্যার, সমস্যা নাই। স্যার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যক্ষ্মা কি এবং কেন হ্যাঁ। কিভাবে, এর মাঝে আমরা যেটা জানছিলাম যে স্যার আজকে আমাদের যে করোনায় যে আসলে আমাদের দেশে একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। আজকে আমরা আমাদের দেশে প্রায় 220 জন লোক মৃত্যুবরণ করেছে নতুন করে, এবং এই নিয়ে আমাদের মৃতের সংখ্যা প্রায় 16,639 জন। আর নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় 13,768 জন। এই নিয়ে আমাদের প্রায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় 1,35,957 জন। স্যার তো দয়া করে দর্শক, আপনারা সরকারি নির্দেশনা মেনে চলুন। সেলফ ডিস্টেন্স, যেটা সামাজিক দূরত্ব যেটা বজায় রাখা, সেটা অবশ্যই মেনে চলবেন। ঘন ঘন হাত ধুবেন, নিয়মিত মাস্ক পরবেন অবশ্যই। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যক্ষ্মা রোগ নিয়ে, তো আপনার কাছে আমার প্রশ্ন ছিল, যক্ষ্মা কি আসলে কোনো ছোঁয়াচে রোগ? আর কোনো গর্ভবতী মায়ের যদি যক্ষ্মা ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে কি তার সন্তানের যক্ষ্মা হওয়ার সম্ভাবনা থাকে কিনা? না, গর্ভবতী মায়ের থেকে
মানে সন্তান যখন গর্ভাবস্থায় থাকে তখন যক্ষা হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু মা যখন বাচ্চা প্রবেশ করে এবং মায়ের যদি স্পুটামে, যেটাকে আমরা বলি স্মেয়ার পজিটিভ কেস, মানে মায়ের কফে যদি যক্ষার জীবাণু পাওয়া যায় এবং সে মা যদি বাচ্চাকে দুধ খাওয়ায়, যদি সঠিক মানে মাস্ক না পরে বা ঠিক মতো পন্থা অবলম্বন না করে, সেক্ষেত্রে কিন্তু মা থেকে বাচ্চার যক্ষা হতে পারে। এটা ছোঁয়াচে, বিশেষ করে স্মেয়ার পজিটিভ টিবির ক্ষেত্রে, কিন্তু গর্ভকালীন সময় মায়ের থেকে বাচ্চার মধ্যে যক্ষা হবে না। অসংখ্য ধন্যবাদ স্যার। যেটা স্যার আমরা একটা প্রশ্ন নিয়ে নিই। জুমাইরা নূর, তিনি আপনাকে সালাম জানিয়েছেন। তিনি লিখেছেন, আমার কোভিড হয়েছিল ফেব্রুয়ারি, এরপর নেগেটিভ হয় মার্চে। এখন আমার কিছুদিন আগে সর্দি, শুকনা কাশি ছিল। লক্সোফাইলিন খেয়েছিলেন, মন্টেলুকাস খেয়েছিলেন, ফেক্সো নাপা এবং নাপা র্যাপিড খেয়েছেন। এখন ভালো আছেন। কিন্তু লাস্ট মিডনাইট আমার হঠাৎ বুকের ব্যথা ছিল, বুকে ব্যথা হয়। পরে ইসোমিপ্রাজল খেয়েছিলেন এবং নাপা র্যাপিড খেয়েছেন। 3 ঘন্টা পরে পেইন কমে গেছে। আজকে আবার একই প্রবলেম শুরু হয়েছে। ওনার বয়স 28 বছর, এবং কি করতে পারে এই জন্য আপনার কাছে পরামর্শ চেয়েছেন। তাহলে আমি যদি সংক্ষেপে বলি, ওনার এটা পোস্ট কোভিড হয়েছিল ফেব্রুয়ারি মাসে। ওষুধ খেয়েছিলেন, ভালো হয়েছেন। এখন আবার হচ্ছে নতুন করে বুকে ব্যথা শুরু হয়েছে। তো এর জন্য উনি আবার হচ্ছে ইসোমিপ্রাজল এবং নাপা খেয়েছেন। গতকালকে ভালো ছিল, আজকে আবার সেম প্রবলেম শুরু হয়েছে। আপনার সাজেশন চাচ্ছেন। এটা পোস্ট কোভিড সিকিউরিলি হতে পারে, যেটাকে আমরা বলি যে কোভিড পরবর্তী জটিলতা। এই সাধারণত পোস্ট কোভিড ফাইব্রোসিস এইসব ক্ষেত্রে নন স্পেসিফিক চেস্ট পেইন হয়, শ্বাসকষ্ট হয়, কাশি হতে পারে। আপনি অবশ্যই একটা আর্জেন্ট একটা এক্স-রে, ইসিজি, এই দুইটা পরীক্ষা করিয়ে নেবেন। দরকার হলে আমরা একটা বুকের সিটি সিটি স্ক্যান অফ চেস্টও করতে পারি, যে পোস্ট কোভিড কোনো জটিলতা আছে কিনা এটা আসলে দেখা দরকার। পোস্ট কোভিড জটিলতায় কিন্তু আপনার এই হার্টের সমস্যা হইতে পারে, পেরিকার্ডিটিস হইতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু ব্যথা হতে পারে। এই জন্য অবশ্যই যে প্রিলিমিনারি দুইটি ইনভেস্টিগেশন, চেস্ট এক্স-রে, ইসিজি অবশ্যই করা উচিত আপনার এই ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই আপনাকে পোস্ট কোভিড যে ব্যাপারগুলো থাকে, যে কমপ্লিকেশন গুলো থাকে, অবশ্যই আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে। আমরা যেটা স্যার বিভিন্ন গবেষণা উঠে আসছে যে পোস্ট কোভিড এ আক্রান্ত হয়ে অনেক মানুষের আসলে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্যারের পরামর্শ মেনে স্যার যে দুটো টেস্টের কথা বলেছেন, টেস্ট গুলো করেন এবং হচ্ছে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। স্যার, আমরা আসলে স্যারের চেম্বারটার কথা অবশ্যই বলবো। স্যার, একজন দর্শক আমাদেরকে লিখেছেন, হাসিনা হোসাইন। তিনি জানতে চেয়েছেন স্যার, আসলে আপনি কোথায় বসেন। আহ, যদি একটু বলতেন তাহলে অবশ্যই আপনার সাথে। আমি বাড্ডা পপুলারে বসি বিকালবেলা। আচ্ছা, আচ্ছা স্যার, অবশ্যই এনআইডিসিএস এবং হচ্ছে আপনি অবশ্যই স্যারকে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ চেস্ট ডিজিজ হসপিটাল, যেটা আমাদের মহাখালীতে আছেন, সেখানে গেলে স্যারকে পাবেন, এবং স্যার যেটা বলছেন বাটা পপুলার, সেখানে গেলে স্যারকে পাবেন। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্যার, আমরা যেটা কথা বলছিলাম, যক্ষার আসলে ছোঁয়াচে কি ছোঁয়াচে না, যেটা আপনি বলছিলেন ছোঁয়াচে না। আহ স্যার, আমাদের দেশে যেটা হয় আসলে, যক্ষা হলে পরিবার থেকে যেটা হয় যে পরিবার থেকে তাকে আলাদা করে দেওয়া হয়, যে মনে হয় যে আসলে সবার মধ্যে যক্ষাটা ছড়িয়ে যাবে। তো আমার মনে হয় আপনার পরামর্শ থেকে আমরা যেটা জানতে পেরেছি, যক্ষা আসলে তেমন কোনো ছোঁয়াচে রোগ না। যদি হয় তাহলে তার ফ্যামিলির সদস্যদের ভূমিকা কি হতে পারে। যক্ষা, সেই যক্ষাটাই সবচেয়ে বেশি ছোঁয়াচে, যেটা কফে টিবির জীবাণু পাওয়া যায়, যেটাকে আমরা বলি স্মেয়ার পজিটিভ পিটিবি। হ্যাঁ, স্মেয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস। সাধারণত স্মেয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস পেশেন্ট ঘরের মধ্যে যদি সম্ভব হয় আলাদা একটা ঘরে থাকবে, আলাদা বিছানায় থাকবে, এবং সে মাস্ক ব্যবহার করবে, আলাদা বাসন কোসন ইউজ করবে, এবং যে কফ থুতু এইগুলা একটা নির্দিষ্ট জায়গায় ফালাবে বা মাটিতে পুঁতে থাকবে। এবং সাধারণত টিবির ওষুধ শুরু করার পর, যদি নিয়মিতভাবে টিবির ওষুধ শুরু করা হয়, 14 দিন পর কিন্তু সে নন ইনফেকশাস হয়ে যায়। দ্যাট মিন 14 দিন পর তার আর কফে টিবির জীবাণুটা পাওয়া যাবে না। তার যদি পরবর্তী কফ টেস্ট করার পর দেখা যায় যে তার কফে টিবির জীবাণুটা নাই, সেক্ষেত্রে কিন্তু সে আবার সবার সাথে মিশতে পারবে, তার মাস্ক পরা বা আলাদা থাকা দরকার নেই। কিন্তু প্রথম অসংখ্য ইনিশিয়ালি ধন্যবাদ। প্রথম 14 দিন বা মোটামুটি 1 মাস সে একটু আলাদা দূরত্ব বজায় রাখাই ভালো ওই সব যক্ষার ক্ষেত্রে, যাদের আমরা বলি স্মেয়ার পজিটিভ টিবি
সব যক্ষা না আবার। স্যার অসংখ্য ধন্যবাদ, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের সাধারণ মানুষের খুবই জানা দরকার ছিল। আমরা যেটা করি সাধারণত, যক্ষা হলে মনে হয় যে আসলে তার কাছে যাওয়া যাবে না, তাকে ধরা যাবে না, বা তার সাথে থাকা যাবে না, চলাফেরা করা যাবে না। আপনার কথা থেকে যেটা আমরা জানতে পেরেছি, অবশ্যই আসলে সব ধরনের যক্ষাতে আসলে তেমন কোনো ঝুঁকি নেই, যদি আসলে তার যেটা আপনি যেটা বলছিলেন, আহ যে যক্ষ্মাটার কথা বলছিলেন যে কফের মধ্যেও যদি জীবাণু থাকে, তাহলে আমাদের 14 দিনের যদি ওষুধ খায় তাহলে আর কোনো ঝুঁকি নেই। আহ স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে এত সুন্দর করে কথা বুঝিয়ে বলার জন্য। স্যার আমরা যেটা জানতে চাইবো এখন, যক্ষ্মা যদি কারো হয়ে থাকে, আসলে আপনারা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আসলে নিশ্চিত হন, আর এই ধরনের পরীক্ষা নিরীক্ষা গুলো কি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কি অ্যাভেলেবেল আছে কি? স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা কথা বলছিলাম যক্ষ্মা কি, কেন এবং কিভাবে এই বিষয়ে। তো আমাদের মাঝে আলোচনা উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর এমডি মশিউর রহমান সুজন স্যার, একজন বক্ষব্যাধি স্পেশালিস্ট। স্যার দায়িত্বরত আছেন এনআইডিসিএইচ। প্রিয় দর্শক, আমরা জানেন যে আসলে যক্ষ্মা রোগ নিয়ে আসলে আমরা অনেক ধরনের গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি। স্যার আমাদের সাথে আবার যুক্ত হয়েছে। স্যার আমরা কি একটা প্রশ্নে যাব স্যার? জি জি জি। আচ্ছা। সুরেশ চাকমা তিনি লিখেছেন স্যার, ওনার একজন রোগী ইকো করে দেখা গেছে যে পেরিকার্ডিয়াল ইফিউশন, শ্বাসকষ্ট আছে, বুকে ভার, শুকনা কাশি রয়েছে। ডাক্তার বলেছে কফ পরীক্ষা করতে, কিন্তু কফ আসে না। এখন কিভাবে পরীক্ষা করবে? তবে রোগীর গত বছর কোভিড-19 পজিটিভ ছিল। কফ যদি না আসে সেক্ষেত্রে রোগীর পেরিকার্ডিয়াল ইফিউশন, দ্যাট মিন্স হার্টের চারপাশে কিন্তু রোগীর পানি আছে, পানির পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে পেরিকার্ডিও সিনথেসিস করা যায়। এটা কার্ডিওলজিস্টরা করে, যে হার্টের চারপাশ থেকে পানি বাইর করে সুই দিয়ে, এক সিরিঞ্জ দিয়ে, এটাকে আমরা বলি পেরিকার্ডিও সিনথেসিস। এবং ওই পানিটা পরীক্ষা করলে কিন্তু বোঝা যাবে যে এটা হার্টের যক্ষা কিনা, যেটাকে আমরা বলি টিউবারকুলার প্রলিফেশন। দ্যাট মিন্স আপনি কোনো কার্ডিওলজিস্ট দেখিয়ে পেরিকার্ডিয়াল ইফিউশন, যে হার্টের চারপাশে যে পানিটা পানিটা বের করে পরীক্ষা করলে কিন্তু বোঝা যাবে যে এটা আসলে হার্টের যক্ষা কিনা, বা অন্য কারণে কোন কারণে আপনার হার্টের চারপাশে পানি জমেছে। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি আপনার প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্যার আমরা যেটা আলোচনা করছিলাম স্যার, এই যে যদি কারো যক্ষ্মা আক্রান্ত হয়, তাহলে তাকে কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, আর এই ধরনের পরীক্ষা নিরীক্ষা গুলো কি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কি অ্যাভেলেবেল আছে কিনা? যক্ষ্মা নির্ণয়ের জন্য পরীক্ষাগুলো বাংলাদেশে সবই অ্যাভেলেবল। যেমন প্রথমে আমরা যে পরীক্ষা করি, কফ পরীক্ষা করি। রোগী আসার সাথে সাথে হসপিটালে একটা স্যাম্পল দেওয়া হয়, এবং পরের দিন খালি পেটে আরেকটা স্যাম্পল দেওয়া হয়, যেটাকে আমরা বলি স্পুটাম ফর এফবি স্মেয়ার। হ্যাঁ, এটা একটা পরীক্ষা। এছাড়াও স্পুটাম ফর জিন এক্সপার্ট নামে আরেকটা পরীক্ষা আছে, যেটা খুবই সূক্ষ্ম একটা উন্নত টেকনোলজির একটা পরীক্ষা। এই পরীক্ষাটা সরকারিভাবে ফ্রি করা হয়। এছাড়া বুকের এক্সরে করা যায়, বিভিন্ন রক্ত পরীক্ষা করা যায়, বুকের সিটি স্ক্যান, বা অনেক সময় উচ্চতর একটা ইনভিসিভ পরীক্ষা যেটা আমরা বলি ব্রঙ্কোস্কোপি। সব পরীক্ষাই বাংলাদেশে অ্যাভেলেবল, এবং পেরিফেরি বা একদম গ্রাম লেভেল পর্যন্ত আমরা কফ প্লাস বুকের এক্সরে, এই দুইটা পরীক্ষা বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবল। যে কোনো রোগী বিনামূল্যে কফ পরীক্ষা করতে পারে। ধন্যবাদ। প্রিয় দর্শক, তাহলে আমরা যেটা জানতে পারি, বুঝতে পারছি স্যারের কথা থেকে, যদি আমাদের কারোর মধ্যে বা আমাদের আত্মীয় স্বজন পরিবারে কারোর মধ্যে যদি 3 সপ্তাহের বেশি কাশি হয়, তাহলে অবশ্যই তাকে দ্রুত কফ পরীক্ষা করাবো, যেহেতু এই ধরনের পরীক্ষাগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এবং সব জায়গাতেই অ্যাভেলেবেল। স্যার আমরা এর পরবর্তী যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, তাহলে যদি কারো যক্ষ্মা ধরা পড়ে, আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন তাদেরকে? যক্ষ্মার চিকিৎসাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। যখন একটা রোগীর নতুন যক্ষ্মা হয়, যেমন তার আগে কখনোই সে যক্ষ্মার ওষুধ খায়নি, এই প্রথম যক্ষ্মা ধরা পড়েছে, এটাকে আমরা বলি নিউ নিউ স্মেয়ার পজিটিভ কেস, নিউ কেস। নিউ কেসের ক্ষেত্রে যে ট্রিটমেন্ট সেটাকে আমরা বলি ক্যাটাগরি ওয়ান রেজিমেন। ওই রোগীর চিকিৎসা 6 মাস। প্রথম 2 মাস 4FDC নামক একটা ওষুধ খাবে তার শরীরের ওজন অনুসারে।
এরপরে 4 মাসে 2FDC নামক আরেকটা ওষুধ খাবে, এটাও তার ওজনের ক্যাটাগরি অনুসারে ভাগ করা আছে যে কত কেজি পর্যন্ত কয়টা ওষুধ খাবে, এটা হলো ক্যাটাগরি 1। আর কোন রোগীর যদি এর আগে একবার যক্ষ্মা হয়েছে, নতুন করে পুনরায় আবার যক্ষ্মা হয়, সেই রোগীগুলার আমরা বলি রিল্যাপস কেস বা রিইনফেকশন। ওইসব রোগীর ক্ষেত্রে যেই চিকিৎসা সেটাকে আমরা বলি ক্যাটাগরি 2 ট্রিটমেন্ট বা ক্যাটাগরি 2 রিজিমেন। ওই রোগীর ক্ষেত্রে আমরা 4FDC এবং লেভোফ্লক্সাসিন নামক ওষুধ আমরা মোটামুটি 6 মাস পর্যন্ত রোগীদের দিয়ে থাকি। এছাড়াও যদি জটিল টিবি হয়ে থাকে, যেটাকে আমরা বলি MDR টিবি বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, ওদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা বেশ দীর্ঘতর হয়, যেমন 9 থেকে 12 মাসের নতুন একটা রেজিমেন আছে। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় 1 থেকে 2 বছর পর্যন্ত চিকিৎসা হয়ে যেতে পারে। তার মানে আমরা যক্ষ্মার চিকিৎসা যে অ্যাকর্ডিং টু টাইপ অফ টিবি বা ক্যাটাগরি অনুসারে আমরা দিয়ে থাকি। স্যার, তাহলে আমার একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে, যেটা আমরা জানি যে সচরাচর যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে আসলে নর্মালি মানুষ সাধারণত ওষুধ খেতেই চায় না, বা ওষুধের প্রতি একটা ভয় কাজ করে যে এতদিন ওষুধ খাবো। তো যক্ষ্মার ক্ষেত্রে আমরা যেটা জানি যে আপনি যেটা বলছিলেন যে 6 মাস কিংবা ক্ষেত্র বিশেষে প্রায় 2 বছর পর্যন্ত ওষুধ খেতে হয়। স্যার, এত দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার কারণটা কি? আর আপনি যেটা বলছিলেন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, তো এটা কি এবং এটা কেন হয়, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে বলুন। মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবি আমরা বলি সাধারণত, সাধারণত কোনো রোগী যদি প্রথমবার টিবি হয়েছে কিন্তু টিবি হওয়ার সময় সে ঠিক মতো যদি ওষুধ না খায়, যেটাকে আমরা বলি ডিফল্টার, অথবা অল্প কিছুদিন ওষুধ খেয়েছে, 6 মাসের মধ্যে 2 মাস 3 মাস ওষুধ খেয়েছে তারপর ওষুধ বাদ দিয়ে দিয়েছে, এইসব সাধারণত ডিফল্টারের ক্ষেত্রে। বা কোনো রোগীর যদি যক্ষ্মা ছাড়া আরো অন্যান্য কোনো রোগ থাকে, কোমরবিড কন্ডিশন থাকে, যেমন কিডনির সমস্যা থাকতে পারে, ডায়াবেটিসের সমস্যা থাকতে পারে, যাদের আমরা বলি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, ওইসব পেশেন্টদের ক্ষেত্রে জটিল টিবি, যেটাকে বলে এমডিআর টিবি হওয়ার সম্ভাবনা থাকে। ওই এমডিআর টিবি আমরা যদি ডেফিনেশন বলি, যে টিবি সাধারণত রিফাম্পিসিন আইসোনিয়াজার, যেটা শক্তিশালী দুইটা যক্ষার ড্রাগ, এই দুইটা যক্ষার ড্রাগে কিন্তু এই টিবিটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। দ্যাট মিনস এই দুইটা ওষুধ কোনো কাজই করে না। এই জন্য এমডিআর টিবির জন্য আলাদা একটা রেজিমেন তৈরি করা হয়েছে। দ্যাট মিনস কোনো রোগী যদি ঠিকমতো যক্ষার ওষুধ প্রথমবার যক্ষা হলো না খায়, তাহলে ওই সব রোগীর ক্ষেত্রে কিন্তু এমডিআর টিবি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাহলে যেটা আমরা আপনার কথা থেকে বুঝতে পারছি সেটা হচ্ছে, এই যক্ষ্মার চিকিৎসার ক্ষেত্রে আমরা কোনো ধরনের অবহেলাই করতে পারবো না। যদি অবহেলা করি তাহলে আমাদের মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সম্ভাবনা হিস্টোরিক বেশি হতে থাকে। পারে, বা অনেকদিন পর্যন্ত আমাদেরকে ওষুধ খেতে হতে পারে। অবশ্যই এটা আমরা চাই না। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিদ্যুৎ অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা যদি কারো যক্ষ্মা ধরা পড়বে তাকে অবশ্যই প্রপার গাইডলাইন মেনে চলার পরামর্শ দিবেন, এবং ওষুধগুলো যাতে নিয়মিত খায় সে পরামর্শ আমাদের স্যারের পক্ষ থেকে থাকবে। স্যার, এরপরে আমরা আসলে যে প্রশ্নটা আপনাকে করবো সেটা হচ্ছে, যক্ষ্মার যদি কেউ আক্রান্ত হয় তাহলে সে চিকিৎসা নিতে কোথায় যাবে? বাংলাদেশে ভালো যক্ষ্মার চিকিৎসা হয় কোথায়? যক্ষা রোগের যে চিকিৎসা সেটা একটা বিশেষ মনিটরিং এর মাধ্যমে চিকিৎসাটা দেওয়া হয়, যেটাকে আমরা বলি ডটস, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের এনটিবি জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রক কর্মসূচি এটা খুবই সফলতর একটা শক্তিশালী স্ট্রং একটা কর্মসূচি। আমি মনে করি যে বিভিন্ন সংস্থা যেমন ব্র্যাক, নগর স্বাস্থ্য কেন্দ্র, বিভিন্ন এনজিও আছে, এনজিওর মাধ্যমে মোটামুটি যে প্রত্যেকটা রোগীর বাড়ির কাছে এরকম একটা ডট সেন্টার আছে, ওই ডট সেন্টারের মাধ্যমে ওই রোগীদের ওইখানে রেফার করা হয়। যেমন বক্ষবিধি হাসপাতালে কোনো রোগী যদি আসে, তার যদি যক্ষ্মা ধরা পড়ে, তাহলে আমরা আমাদের বক্ষবিধি যেই ডট সেন্টার আছে সেই ডট সেন্টারে রুগীটাকে পাঠিয়ে দেই, এবং ওখান থেকে রুগীর যেখানে প্রত্যন্ত অঞ্চলে, বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে যক্ষ্মার ওষুধ পাওয়া যায়, এবং তার বাড়ির নিকটবর্তী ডটস যে নিকটবর্তী সেন্টার আছে, ওই সেন্টারে এখান থেকে বক্ষবিধি হাসপাতাল থেকে বা যে কোনো জেলা বা মেডিকেল কলেজ হসপিটাল থেকে তার বাড়ির নিকটতম ডট সেন্টারে তাকে একটা রেফার করা হয় একটা কার্ড দিয়ে। এবং ওই রোগীটার কার্ড নিয়ে যখন তার বাড়ির কাছাকাছি ডট সেন্টারে যা, তখন সম্পূর্ণ বিনামূল্যে তাকে 6 মাসের ওষুধ দেওয়া হয়। এবং ওই ডট সেন্টার থেকে বিভিন্ন কর্মী আছে, স্বাস্থ্যকর্মী আছে, তারা কিন্তু রেগুলার ফলো আপ করে ওই পেশেন্ট গুলাকে, যে ঠিক মতো ওষুধ খালো কিনা বা ওষুধ জি, খাওয়ার জি। পর কোনো সাইড এফেক্ট হয়েছে কিনা, বাড়ি বাড়ি গিয়ে খবর নেই। এই যে মনিটরিং ব্যবস্থা এটাকে আমরা ডটস বলি, এবং এইটার মাধ্যমে কিন্তু এই যক্ষা রোগীদের ফেইলর রেট বা যক্ষা চিকিৎসা ঝরে পড়ার যে রেট, এটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে গেছে। এবং ওইটা যদি ডটস ঠিক মতো মেনটেন করা হয় তাহলে কিন্তু ওই সব এলাকায় এমডিআর হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। জি, স্যার।
স্যার অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। আসলে আমাদের অনেকের কাছে প্রপার গাইডলাইন না থাকার কারণে আমরা অনেক সময় আসলে প্রপার বা পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি। তো আপনার এই পরামর্শ থেকে আমরা যেটা জানতে পারি যে অবশ্যই যক্ষ্মার এই যে চিকিৎসাটা এটা বাংলাদেশের সব জায়গাতেই অ্যাভেলেবেল, এবং যে কেউ চাইলেই সব হাতে জায়গায় নাগালে। available। জি স্যার, প্রত্যন্ত যে কেউ অঞ্চলে হাতে যক্ষার নাগালে চিকিৎসা পাওয়া যায়। চিকিৎসাটা নিতে পারে স্যার। তো আমাদের দর্শকদের কাছে পরামর্শ থাকলো যে অবশ্যই স্যারের পরামর্শটা মেনে চলবেন, এবং যদি কেউ আক্রান্ত হয় তাকে অবশ্যই এই সকল জায়গায় স্যার যেগুলোর নাম বলেছেন সেখানে আসলে গেলে অবশ্যই যক্ষার চিকিৎসা মিলবে। তো আমরা অনুষ্ঠানের একবারে শেষের দিকে চলে আসছি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছিলাম যক্ষা এবং যক্ষার চিকিৎসা নিয়ে। তো শেষবেলা আপনার কাছে একটা প্রশ্ন, যে আসলে যক্ষা তো হয়, কিন্তু আমরা আসলে আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা আসলে যক্ষাটাকে কিভাবে প্রতিরোধ করব, এটা সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই। যক্ষ্মার প্রতিরোধের জন্য সবচেয়ে প্রথমে এটা আমাদের আসলে এই চাইল্ডহুড থেকে একটা ব্যবস্থা করা হয়। যেমন আমাদের যে ইপিআই ভ্যাকসিনেশন আছে, ইপিআই ভ্যাকসিনেশনে কিন্তু জন্মের পর পরেই সাধারণত উইদিন ফার্স্ট 7 ডেজ বাচ্চাদের বিসিজি ভ্যাকসিনেশন দেওয়া হয়। এই বিসিজি ভ্যাকসিনেশন হইলো ফার্স্ট প্রিভেনশন এগেনস্ট টিউবারকুলোসিস। যে প্রত্যেকটা বাচ্চাকে আমরা বিসিজি ভ্যাকসিনেশন দিয়ে থাকি, এর ফলে যে শিশুকালীন যে চাইল্ডহুড যে ডিসেমিনেটেড টিবি বা জটিল টিবি, যেটাকে আমরা বলি টিউবারকুলার মেনিনজাইটিস, ওই সব টিবি হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা হলো ফার্স্ট একটা স্টেপ, যে বিসিজি ভ্যাকসিনেশন যক্ষ্মার প্রতিরোধের। তারপর যে অ্যাডাল্টের ক্ষেত্রে যক্ষ্মার জন্য অবশ্যই যে আমাদের পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খেতে হবে, নিউট্রিশন মেনটেন করতে হবে, অপুষ্টিতে ভোগা যাবে না। কারণ অপুষ্টি যক্ষ্মার হওয়ার জন্য একটা উচ্চতর ঝুঁকি হিসেবে কাজ করে, মেল নিউট্রিশন যেটা আমরা বলি। আর যেসব পেশেন্টের কোমরবিড কন্ডিশন আছে, যেমন ডায়াবেটিক পেশেন্ট, কিডনি পেশেন্ট, হার্টের রোগ, তাদের অবশ্যই ডায়াবেটিস বা কিডনির সমস্যা বা ওই সমস্যাগুলোর প্রপার কন্ট্রোলে থাকতে হবে। কারণ আনকন্ট্রোল ডায়াবেটিস হলেও কিন্তু যক্ষ্মা হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। তারপর অনেক স্যাঁতসেঁতে পরিবেশে যদি আমরা থাকি বা অনেক গ্যাদারিং, যেমন স্লাম এরিয়া বা অনেক মানে যেখানে জেলখানা বা অনেক বোর্ডিং আছে, ওইসব গ্যাদারিং গাদাগাদি করে থাকার মানে এই স্যাঁতসেঁতে পরিবেশটা আমাদের অ্যাভয়েড করতে হবে। সবসময় আলো বাতাস যুক্ত এবং ভেন্টিলেটেড প্রপার ভেন্টিলেটেড প্লেসে থাকা উচিত। মোটামুটি এরকম যদি আমরা যে আমাদের একটা হেলদি এনভায়রনমেন্ট মেনটেন করতে পারি, আমাদের নিউট্রিশনটা যদি আমরা ঠিকমতো মেনটেন করতে পারি, এবং যাদের বিশেষ করে ফুসফুসের রোগ থাকে, যেমন শ্বাসকষ্ট, অ্যাজমা, সিওপিডি বা আইএলডি, বিভিন্ন রোগ, ব্রঙ্কিয়েক্টিসিস, বিভিন্ন রোগ যাদের দীর্ঘকালীন ফুসফুসের রোগ থাকে, ওই রোগীরা কিন্তু যক্ষ্মার জন্য উচ্চ ঝুঁকিতে থাকে। তাদের রোগগুলো অবশ্যই কন্ট্রোল করতে হবে। অ্যাজমা, সিওপিডি থাকলে সেটাও কন্ট্রোল করতে হবে। ওইরকম যদি কন্ট্রোল রাখা যায়, তাহলে কিন্তু যক্ষ্মার থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। তাহলে আমরা যেটা আপনার কথা থেকে সামারি করতে পারি যে অবশ্যই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে হবে, এবং যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে অবশ্যই তাকে 7 দিনের মাথায় যে আমাদের বিসিজি যে ভ্যাকসিনেশন তার আওতায় তাকে নিয়ে ভ্যাকসিনেশন আসতে দিতে হবে। হবে, জি, আর সিমটোমেটিক ট্রিটমেন্ট গুলো অবশ্যই আমাদের করতে হবে। যদি কারো ডায়াবেটিস থাকে করতে সেটাকে হবে। কন্ট্রোলিং রাখতে হবে, এবং যদি তার অ্যাজমা বা সিওপিডি সমস্যা থাকে সেগুলোকে আসলে আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। স্যার আমরা অনুষ্ঠানের একবারে শেষের দিকে আমরা, আপনি জানেন স্যার অপসনিন ফার্মা আমাদের অপসনিন ই হেলথ অপসনিন ফার্মা পরিবারেরই একটা সদস্য। তো আমরা এই করোনার শুরু থেকে গত মার্চ থেকে আমরা আসলে শুরু করেছি আমাদের অপসনিন ই হেলথ এর আয়োজন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করেছি বাংলাদেশের চিকিৎসকদের আমাদের চিকিৎসকদের সাথে এবং রোগীদের সাথে একটা মেলবন্ধন তৈরি করে দিতে, যাতে আপনাদের কাছ থেকে আমাদের রোগীরা সরাসরি প্রশ্ন করে পরামর্শ নিতে পারে। তো সেই সুবাদে আমাদের অপশনাল ই হেলথে যাত্রা প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গেছে। আমরা অনেকগুলো এপিসোড করেছি। আজকের এপিসোডে আপনি এসেছেন, আমরা কথা বলছি যক্ষা কি, কেন এবং কিভাবে নিয়ে। তো আপনি জানেন স্যার অপশনাল ফার্মা লিমিটেড রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে এমডিএ, যেটা মিটাডোজ ইনহেলার। আমরা আহ, এই এসকিউটা নতুন করে লঞ্চ করেছি। তো স্যার আপনি যদি আমাদের এই অপসনিন ফার্মা লিমিটেড এবং অপসনিন ই হেলথের এই আয়োজন নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলতেন স্যার। যে আপনাদের এই আয়োজনটা আসলেই এটা একটা মানে প্রশংসনীয় একটা উদ্যোগ। আমি এর আগে আরেকটা প্রোগ্রাম করেছিলাম, ওইটার ক্ষেত্রে আমি কোভিড নিয়ে কথা বলেছিলাম। এই প্রোগ্রামটা আমি আসলেই অনেক এনজয় করি। এটা আসলে মনে করি যে সাধারণ দর্শকদের একটা সরাসরি একটা সুযোগ, যে মানে ডাক্তারের কাছে প্রশ্ন করা বা তাদের অনেক কুসংস্কার থাকে। আর যক্ষা টপিকটা নিয়ে আমি আলোচনা করতে আমি এই জন্যই বলেছিলাম যে এটা নিয়ে মানুষের মধ্যে অনেক কুসংস্কার আছে, অনেক আসলে ভুল বুঝাবুঝি আছে, যে অনেক মিসকনসেপশন আছে যে যক্ষা হলে রক্ষা নাই।
এই জন্য আমি বলছিলাম যে এই প্রোগ্রামটা নিয়ে আলোচনা করলে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা মিসকনসেপশন দূর হবে, এবং মানুষও জানবে যে আসলে এই রোগের চিকিৎসা আছে বাংলাদেশের সব জায়গায়, প্রত্যন্ত অঞ্চলে এটা পাওয়া যায়। আপনাদের এই উদ্যোগটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। আমি মনে করি যে এই প্রোগ্রামটা যেন সবসময় কন্টিনিউ থাকে, আর আমি আবারও এই প্রোগ্রাম করতে চাই। আমি আসলে এনজয় ফিল করি প্রোগ্রামটা। আপনাদের আসলে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই, অপশনিং ফার্মাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা যে প্রয়াসে আমাদের এই আয়োজন, সেটা হচ্ছে রুগীদের সাথে বা সাধারণ দর্শকের সাথে আমাদের ডক্টরদের একটা মেলবন্ধন তৈরি করে দেওয়া। আমরা আশা করি আমরা আমরা চেষ্টা করেছি, আমরা অনেকটা সফল হয়েছি। আপনাদের এই কমেন্ট গুলো আমাদেরকে আসলে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে, আমাদেরকে আরো সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রাণিত করে। স্যার, অনুষ্ঠানের একবারে শেষের দিকে চলে আসছি। আপনি জানেন যে স্যার, আসলে বাংলাদেশে এই ডেল্টা ভেরিয়েন্টের কারণে বা কোভিড এর কারণে অনেক বেশি পরিমাণ আমাদের মর্টালিটি রেটটা অনেক বেড়ে গেছে। আমরা যেটা দেখছি, আজকে বাংলাদেশে প্রায় 220 জন নতুন করে মারা গেছে এবং প্রায় 13,000-এর বেশি আক্রান্ত হয়েছে। তার অনুষ্ঠানের শেষের দিকে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরামর্শ দিয়ে থাকেন, কোভিড কালীন সময় তারা কিভাবে চলবে, বা এই ভ্যাকসিনেশন নিয়ে যদি কোনো পরামর্শ থেকে থাকে স্যার। আমি আসলে কোভিড প্যান্ডেমিক কালীন দর্শকদের উদ্দেশ্যে একটাই বলতে চাই, যে আমাদের আসলে নিজেদের সুস্থ থাকতে হবে, আবার জীবিকাও নির্বাহ করতে হবে। যেমন আমরা সবাই ঘরে বসে থাকলে চলবে না, আমাদের বাইরেও বেরিয়ে কাজ করতে হবে, কিন্তু নিজেকে প্রটেক্ট করতে হবে। যেমন আমি যখন রাস্তাঘাটে বাইর হই, আমার খুবই খারাপ লাগে যে রাস্তাঘাটে 80% লোক মাস্ক পরে না। 80%। রাস্তাঘাটের 80%, রাস্তার দোকানদার কেউই মাস্ক পরে না। আমি যদি মনে করি যে শুধুমাত্র একটা সিম্পল কাপড়ের মাস্ক, আমরা সবাই মাস্কটা ইনশিওর করতে পারি 100% লোকের মধ্যে, তাহলে কিন্তু করোনা অনেকখানি কমে যাবে। কারণ করোনা মেনলি আমাদের নাক, মুখ, চোখ, এই তিনটা অর্গান দিয়ে, তিনটা পোর্ট অফ এন্ট্রি দিয়ে করোনার জীবাণুটা আমাদের মধ্যে ঢুকে। এই জন্য আমি মনে করি যে আমরা যখন বাইরে যাব, অবশ্যই সবাই মাস্ক পরবো, ধনী গরিব সবাই, একদম প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত। আমরা এই মহামারীতে মাস্ক ছাড়া সহজ কথা আমরা বাইরে যাব না। আমরা মাস্ক পরি, মাস্কটা আমাদের থোতার মধ্যে থাকে, কারো গলার মধ্যে থাকে। এটা দেখলে আমি নিজে খুব কষ্ট পাই আসলে, যে গভর্নমেন্ট এত লকডাউন দিতেছে, এত শাটডাউন দিতেছে, অর্থনৈতিক এত ক্ষতি হইতেছে, কিন্তু আমরা সিম্পল একটা মাস্ক পরি না। এই মাস্ক পরলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে করোনা থেকে প্রতিরোধ নিজেদের রক্ষা করতে পারি। তার মানে সবার প্রথমে আমরা মাস্ক ছাড়া আমরা বাইরে বের হব না, আর প্রয়োজন ছাড়া আমরা ঘরের বাইরে বের হব না। এবং যেখানে গ্যাদারিং, যেমন একটা কাজ না করলেই না, যেমন এই সময় আমাদের জন্মদিন পালন করা বা কোনো অনুষ্ঠান করা, যেখানে গ্যাদারিং হয়, এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব। যেমন সামনে কুরবানি ঈদ আছে, যে কুরবানিতে এখন প্রতিদিন এখন 200-250 করে লোক মারা যাচ্ছে। আমরা যদি কুরবানির হাটে না গিয়ে আমরা অনলাইনে গরুটা কিনি, তাহলে কিন্তু আমাদের অনেকখানি গ্যাদারিংটা আমরা অ্যাভয়েড করতে পারি। এইভাবে আমাদের যে কুরবানির যে একটা ফরজ কাজ, এটা আমরা কোরবানিটাও দিতে পারলাম, প্লাস আমরা নিজেদেরও স্বাস্থ্য ঝুঁকি থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি। আমরা হাটে গেলাম না, এবার আমরা অনলাইনে গরু কিনলাম, এটা কিন্তু একটা ভালো উপায়। তার মানে আমাদের যে করোনা আসলে এখন যে অবস্থা, যে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ আসছে, যে বিশ্বের এক জায়গায় করোনা ভালো হচ্ছে, আরেক জায়গায় করোনা আসলে শুরু হচ্ছে। এই জন্য আমি মনে করি যে করোনাকে নিয়ে আমাদের ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই জন্য আমাদের নিজেদের স্বাস্থ্য নিজেদের আমাদের প্রটেক্ট রাখতে হবে, আবার আমাদের জীবিকাও নির্বাহ করতে হবে। এই জন্য যে হতাশ হওয়ার কিছু নাই, যে করোনা আছে হয়তো অনেক কিছু হয়ে যাবে। এই জন্য আমরা ন্যূনতম যে স্বাস্থ্য বিধিগুলা, এগুলো যদি আমরা ঠিক মতো মানি, তাহলে আমরা মনে করি যে করোনা থেকে আমাদের নিজেদের রক্ষা করতে পারবো। আর করোনার ভ্যাকসিনেশন, বাংলাদেশ সরকার যে ভ্যাকসিনেশন কর্মসূচি দিয়েছে, যাদের 35 বছরের উপরে বয়স, তাদের অবশ্যই আমি মনে করি যে সবারই করোনা ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত। কারণ ভ্যাকসিন কিন্তু একটা বিশাল একটা হাতিয়ার। যে করোনা ভ্যাকসিন নিলেই যে আপনি মনে করবেন আপনার করোনা হবে না, হ্যাঁ আপনার করোনা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে করোনা পরবর্তী যে জটিলতা, এটা কিন্তু খুবই কম হবে। এই জন্য আমি মনে করি যে আমরা প্রপার স্বাস্থ্যবিধি মানি, একজন থেকে আরেকজন 3 হাত দূরত্ব বজায় রাখি, নিয়মিত মাস্ক পরি, ঘরে আসার পর সবার প্রথমে আমরা ভালো করে সাবান দিয়ে হাত ধুই বা স্যানিটাইজার ইউজ করে হাত পরিষ্কার করি। তারপর আমরা আমাদের বাচ্চা কাচ্চা বা বাবা মা তাদের কাছে যাই, আমাদের যে পরনের পোশাক আছে সেটা আমরা চেঞ্জ করে ফেলি। এরকম যদি আমরা স্বাস্থ্যবিধি মানি, প্লাস আমরা যদি মাস্ক পরি, ভ্যাকসিনেশন প্রোগ্রামটারে যদি আমরা এনকারেজ করি, তাহলে আমরা মনে করি যে এই মহামারী থেকে নিজেদের ইনশাল্লাহ রক্ষা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনার একবারে শেষের দিকে চলে আসছি, অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি।
সেই বেলা আমি একটা কথা বলে যাই যে আসলে একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে যে যার চলে যায় সে বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। তো একজন মানুষের যাতে আমাদের মধ্য থেকে হারিয়ে না যায় এই কোভিড এর কারণে আমরা অবশ্যই নিজেরা সচেতন হব, অন্যদেরকেও সচেতন করব। আমরা স্যারের পরামর্শগুলো মেনে চলবো, আমরা নিয়মিত হাত ধুবো এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবো, গ্যাদারিং গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবো এবং অবশ্যই মাস্ক পরিধান করবো। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যক্ষ্মা কি, কেন এবং কিভাবে। এই বিষয়ে আমাদের মাঝে কথা বলার জন্য উপস্থিত ছিলেন ডক্টর আন্টি মশিউর রহমান সুজন। স্যার একজন বক্ষব্যাধি স্পেশালিস্ট, স্যার দায়িত্বরত আছেন এনআইডিসিএইচ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজ অফ দ্য চেস্ট এন্ড হসপিটাল, নোয়াখালী। তো আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আমাদের এই অনুষ্ঠানে। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের ধন্যবাদ, শুভরাত্রি।